আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের ইতিহাস শুধু নয়, পাক ভারত উপমহাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন আক্রমণ করে সেই ভবন শুধুমাত্র লুটপাট করা হয়নি, তছনছ করা হয়েছে। এবং সেই ভবনকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করা, মানে প্রধানমন্ত্রীর বাসভবনকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করার মাধ্যমে প্রধানমন্ত্রীর পদটিকে এতটা খেলনা বানিয়ে দেওয়া হয়েছে। বিশেষত প্রধানমন্ত্রীর পদে যখন একজন বয়স্কা নারী তিনি দায়িত্ব পালন করেন, তো সেই বয়স্কা নারীর অন্তর্বাস, অর্থাৎ তার যে ব্লাউজ, পেটিকোট, পেন্টি যা কিছু রয়েছে, এই জিনিসগুলো নিয়ে যখন লুটপাটকারীরা একজন বয়স্ক মহিলা, যার বয়স প্রায় ৭৮ বছর বা ৮০ বছর, তার এই সামগ্রী নিয়ে যখন সেই উন্মত্ততায় সেগুলো প্রদর্শিত হয় এবং সেগুলো নিয়ে যখন মানুষ এক ধরনের আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করে এবং অন্য মানুষ সেগুলো দেখতে বাধ্য হয়, এটা একটা ইতিহাসের ধারাপতন। ভালো মন্দ, কতটা খারাপ কতটা জঘন্য, সেটা সম্ভবত ওই সময় যখন প্রদর্শিত হয়েছিল বলার সময় ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে সেটা প্রকাশিত হতে যাচ্ছে। বঙ্গভবনের এবং গণভবনের যা কিছু সম্পদ, অর্থাৎ সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের যা কিছু সম্পদ, সব কিছুই রাষ্ট্রের। হাতে গোনা তাদের ব্যবহার্য কিছু সামগ্রী থাকতে পারে, কিন্তু ওখানে যত ফার্নিচার, যত ল্যাপটপ, যত কিছু রয়েছে সবই রাষ্ট্রীয় সম্পদ। তো যেভাবে এই রাষ্ট্রীয় সম্পদগুলো, গণভবনের রাষ্ট্রীয় সম্পদগুলো লুণ্ঠন হয়েছে, ঠিক এইরকমভাবে মধ্যযুগে কোনো রাজপ্রাসাদ, কোনো সৈন্যবাহিনীর দ্বারা এভাবে লুণ্ঠিত হয়েছে, চেঙ্গিস খান, হালাকু খান কিংবা তমুল লঙ্গের সৈন্যদের দ্বারা, এরকম কোনো ঘটনা আমার জানা নেই। যখন কোনো একটা শহর দখল হতো আদিকালে, তখন সামরিক বাহিনীর সবচেয়ে চৌকস যে অংশটিকে, যেটিকে রয়্যাল গার্ড বলা হতো, আমাদের দেশে এখন যেমনভাবে এসএসএফ, সেই রয়্যাল গার্ডের কমান্ডার সে প্রথমেই রাজপ্রাসাদের দখল নিতেন তার অনুগত বাহিনীর দ্বারা, এবং যা কিছু সেখানে কালেকশন করা হতো এগুলো সবই একটা সিজার লিস্ট। আজকের আধুনিক পদ্ধতিতে আমরা যেগুলোকে সিজার লিস্ট বলি, সেইভাবে সিজার লিস্ট করা হতো। এগুলোর মধ্যে বই পুস্তক, দলিল, দস্তাবেজ, ব্যবহার্য সামগ্রী, স্বর্ণ মুদ্রা থেকে শুরু করে যা কিছু ছিল এগুলো সব সিজার লিস্ট করা হতো। এমনকি দাস দাসী থেকে শুরু করে ওই হেরেমে বসবাসরত যারা রমণী, তাদেরকেও এই লিস্টের অধীন আনা হতো। তারপর সেগুলো কোনটা রাজা নেবেন, কোনটা সেনাপতি নেবেন, কোনটা সাধারণ সৈন্যরা নেবেন, আর কোনটা বাজারে বিক্রি করবেন, আর কোনটা যে বিজয়ী রাজা তার রাজকোষে জমা হবে, এটার একটা লিখিত বিধান ছিল। এমনকি যে আইএমএ জাহিলিয়াত, সেই যুগেও সেটা ছিল। কিন্তু আমাদের গণভবন যেভাবে লুণ্ঠিত হয়েছে, এই লুণ্ঠনের ইতিহাস আপনি কোথাও খুঁজে পাবেন না। এমনকি ফ্রেঞ্চ রেভলিউশনের পরে, বাস্তিল দুর্গের পতনের পরেও ফ্রান্সের পার্লামেন্ট এবং রাজা লুইয়ের যে বাসভবন, আপনি দেখাতে পারবেন না যে এইভাবে গণহারে জনগণ গিয়ে সেটা লুট করেছে। কিন্তু আমাদের দেশে এই কাজগুলো করা হয়েছে বা করানো হয়েছে, বা এই কাজগুলো করতে প্রমোশনাল কাজ করা হয়েছে। এগুলো ইতিহাস। দ্বিতীয়ত হলো বাংলাদেশের যে ঐতিহাসিক ভবন ৩২ নম্বর, ইটস এ হেরিটেজ। আমাদের জন্য এটা একটা ঐতিহ্য। বঙ্গবন্ধু, শেখ হাসিনা কিংবা ৩২ নম্বরের বাড়ি ইজ এ পার্সন, ইজ এ ম্যাটার, ইজ এ ফিজিক্স। বা ধরুন একটা বস্তু,
কিন্তু এর পেছনে যে ইতিহাস আছে, সংস্কৃতি আছে, কৃষ্টি আছে, কালচার আছে, আপনি তো সেটাকে অস্বীকার করতে পারবেন না। তো ৩২ নম্বর যে বাড়িটি রয়েছে, সেই বাড়িটি সরকার ইচ্ছে করলে বাজেয়াপ্ত করতে পারবে। সরকার ইচ্ছা করলে এটাকে যথাযথ পরিমার্জন, তারপরে এটাকে চাইলে একেবারে ভ্যানিশ করে দিতে পারবে। যেভাবে বেগম জিয়ার বাড়ি ভ্যানিশ করে দেওয়া হয়েছে, সরকার চাইলে সেটা করতে পারে। কিন্তু যখন এরকম একটা হেরিটেজকে আপনি জনগণের হাতে ছেড়ে দিবেন, ক্রোধান্বিত জনগণ, ইট মিনস আপনার পুরো রাষ্ট্রের যে সিস্টেম, সেই সিস্টেম এতটা বিপদ এবং বিপত্তিদের মধ্যে পড়বে যে আগামীতে রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা, যে কোনো গুরুত্বপূর্ণ দলিল, যে কোনো গুরুত্বপূর্ণ সহায় এবং সম্পত্তি, সব কিছু, যেটিকে কেপিআই জোন বলা হয়, সব কিছু যে লুণ্ঠন হবে সাধারণ মানুষের দ্বারা, এর একটা পথ করে দিলেন। ফলে গণভবন এবং ৩২ নম্বর, এই দুটো ভবনের যে ডাকাতি, রাহাজানি, লুটপাট, এগুলো নিয়ে ডে বাই ডে যত দিন যাচ্ছে তত মানুষের ক্রোধ বাড়ছে, ক্ষোভ বাড়ছে, বিচার চাচ্ছে। এবং যারা এই কর্মগুলো করে একটা সময় খুব আনন্দ উপভোগ করতেন, এখন তারা সবাই হতাশায় ভুগছেন, অনেকে আতঙ্কে ভুগছেন এবং নানা রকম সামাজিক, মানসিক, পারিপার্শ্বিক এবং প্রাকৃতিক জটিলতায় পড়ছেন। আপনি যদি কোনো ব্যক্তির হক নষ্ট করেন, এই দুনিয়াতে আপনাকে তার কর্মফল ভোগ করতে হবে। আপনি যদি কোনো সম্মানিত ব্যক্তির সম্মানহানি করেন, খোদার কসম, আল্লাহর কসম, সম্মানিত ব্যক্তির সম্মান হানি করলে আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। আপনার রিজিক বন্ধ হয়ে যায়। আপনার জন্য আল্লাহর যে সকল নেয়ামত অনিবার্য ছিল, আল্লাহ নিজে যেগুলো আপনার জন্য দিয়েছেন, সেগুলো আল্লাহ উঠিয়ে নেন। এর কারণ হলো আল্লাহ স্বয়ং সম্মান দেন ব্যক্তিকে। কাজেই আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, পদ এবং পদবি দিয়েছেন, তার উপর নিষ্ঠুর আচরণ করতে গিয়ে আপনাকে ১০০ বার চিন্তা করতে হবে এবং সীমার মধ্যে থাকতে হবে। ৩ নম্বর হলো মর্যাদাবান। সম্মান এবং মর্যাদা আর একটা জিনিস। কিছু মানুষ সমাজে আছেন যারা পদ পদবীর বাইরে গিয়েও মানুষের সম্মান, ভালোবাসা, বিশ্বাস, আস্থার এবং প্রেরণার উৎস হিসেবে থাকেন। এই মর্যাদাবান মানুষগুলোকে বলা হয় প্রজ্ঞাবান, দ্য উইজডম, দ্য হাউস অফ উইজডম, হিকমা, হিকমার আধার, এই মানুষগুলো। এখন এইরকম সম্মানিত মানুষগুলো সাধারণত ধরুন অতীতে আপনি কনফুসিয়াসের কথা চিন্তা করেন, অ্যারিস্টটল, সক্রেটিসের কথা চিন্তা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করেন, সাহাবী অনেকে আছেন, কিন্তু হিকমা সম্পন্ন যে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর হযরত সেই লোকমান আলাইহিস সালাম, পরবর্তী যুগে ইবনে সিনা, জাভির আল হায়ান থেকে শুরু করে অন্য যে সকল স্কলার যারা হিকমা পেয়েছেন, ইমাম বুখারী, ৪ মাযহাবের ৪ ইমাম, সবাই হিকমাওয়ালা ছিলেন। কোনো রাষ্ট্র, কোনো সমাজ, কোনো দেশকাল যখন এদের দিকে আঙ্গুল তুলে তাকায়, মুহূর্তের মধ্যে আল্লাহর সর্বোচ্চ, মানে ওই যে সম্মানিত ব্যক্তিকে অসম্মান করলে যা হয় তার চেয়ে বেশি, যাকে বলা হয় গজব, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যায়। তো গত সেই 18 মাসে ধরে এই বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিত্ব, অরাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব, সমাজের ময় মুরব্বী, ধনী ব্যক্তি থেকে শুরু করে এই সমাজের মধ্যে যারা একটা বন্ধন তৈরি করে রেখেছিলেন, মব তৈরি করে সবগুলো তছনছ করে দেওয়া হয়েছে। ফলে কি হলো, একটা রেজিম চেঞ্জের পর যা আশা করা হয়েছিল, যে বরকত আশা করা হয়েছিল, যে ডেভেলপমেন্ট আশা করা হয়েছিল, সেগুলো সবই সকলের জন্য বুমেরাং হয়ে গেছে। মানে যারা এটা সুবিধাভোগী তারা, যারা সাধারণ জনগণ তারা, যারা দেখেছে তারা, যারা এর কাছাকাছি গেছে প্রায় সবাই
এখানে মজলুম হয়ে পড়েছে। এই সমাজ তাদেরকে ধারণ করতে পারছে না এবং আমাদের এই সমাজে এখন এতগুলো বিষয় কিলবিল করছে, এতগুলো সমস্যা যে একটু তাকিয়ে দেখেন যে এই সমস্যাগুলো থেকে আপনি আমি কেউ কিন্তু বাঁচতে পারছি না। এজন্য যখন অন্যায় হয় তখন সমস্বরে প্রতিবাদ করতে হয়। আর যখন ভালো কাজ হয় সমস্বরে সেই ভালো কাজের প্রশংসা করতে হয়। তো যেটা বলছিলাম যে ইদানিং আপনি দেখবেন যে যারা এই গণভবন চুরির সাথে জড়িত, ৩২ নম্বর ভাঙ্গার সাথে জড়িত, তাদের সেই রমরমা ভাব নেই। তারা আগের মতো বলতে পারছে না আমি এই কাজগুলো করেছি। তারপর এটা গর্বের বিষয় নয়, বরং যারা খুব চিহ্নিত হয়ে গেছে যে এই কাজগুলো তারা করেছে, তারা অনেকে গা ঢাকা দিয়েছেন, অনেকে নিজেদের দায় অন্যের উপর চাপাচ্ছেন, ইত্যাদি নানা রকম ঘটনা ঘটছে। এর বাইরে প্রকৃতির অভিশাপ শুরু হয়ে গেছে। অনেকের ব্যক্তিগত জীবন, তার শারীরিক মানসিক যে ভারসাম্যতা, অর্থনৈতিক জীবন তছনছ হয়ে গেছে। অনেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, অনেকের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, অনেকের ঘর ভেঙে গেছে, অনেকে ক্ষমতাচ্যুত হয়েছেন, আর অনেকে ক্ষমতায় থাকার পরেও সারাক্ষণ মৃত্যু ভয়ে থর করে কাঁপছেন। এগুলো কেন হয়? আপনি দেখুন জিয়াউর রহমান সাহেবকে যারা মেরেছেন, এই ঘটনার সাথে যারা জড়িত, এই সমাজে আপনি কাউকে পাবেন না। সেই জিয়াউর রহমানের খুনিদের কোনো ব্যক্তিকে, আত্মীয় স্বজনকে আপনি এই সমাজে পাবেন না। তারা গা ঢাকা দিয়ে আছে। আর যারা এই ঘটনার সাথে জড়িত ছিলেন তারা মানে জিয়াউর রহমান সাহেব যেভাবে মরেছে তার চেয়ে অপমৃত্যু তাদেরকে তাড়া করেছে। একই অবস্থা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, একটা সিঙ্গেল লোক জীবনে সুস্থভাবে বাঁচতেও পারেনি, সুস্থভাবে স্বাভাবিকভাবে মরতে পারেনি। ১৯৭১ সনে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, একটা সিঙ্গেল লোক বাঁচতে পারেনি। ইভেন ২৪-এর গণ অভ্যুত্থানের সময় যারা এই স্নাইপার রাইফেল চালিয়েছে, যারা নির্বিচারে নিরপরাধ মানুষকে হত্যা করেছে, প্রত্যেকটা মানুষের জীবনে দুনিয়া এবং আখেরাতের, আসমানের বালা, জমিনের বালা এবং মুসিবত একসঙ্গে তাদেরকে ঘেরাও করে আছে। একটু জেলখানার দিকে তাকিয়ে দেখেন তো, যারা জেলে আছেন, এই বাংলায় আপনার কি কখনো কল্পনা করতে পারতেন যে এই মানুষগুলো জেলে যাবে? যাদের কোমরে হাতে পায়ে ডান্ডা বেড়ি পরানো হচ্ছে, যাদেরকে যাকে বলা হয় টেনে হিসড়ে বিচারালয়ে আনা হচ্ছে, আজ থেকে ১ বছর ১.৫ বছর আগে, মানে শেখ হাসিনার জমানায় এগুলো কল্পনা করা যেত? যে পরিমাণ মানুষ এখন কারাবন্দী আছেন, বিচারের আওতায় আছেন, তার চেয়ে অন্তত ১০০ গুণ মানুষ ক্ষমতাধরদের মধ্যে এবং ক্ষমতা যারা হারিয়েছেন তাদের মধ্যে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনা তাদের মধ্যে। এর চাইতে বহু সংখ্যক মানুষ কখন পরোয়ানা চলে আসবে, কখন জেলে যেতে হবে, এই ভয়ে, কখন আমার যে কনস্পিরেসি, আমার যে চক্রান্ত, দেশবিরোধী চক্রান্ত, আমার যে মানবতা বিরোধী চক্রান্ত, সেগুলো কখন প্রকাশ হয়ে যাবে, এই ভয়ে তছনছ হয়ে গেছে। একইভাবে ধরুন আগে যদি যাই, নবাব সিরাজউদ্দৌলাকে যারা হত্যা করেছে, যারা পলাশীর সেই চিহ্নিত বেঈমান, বাংলাকে যারা রবার্ট ক্লাইভের হাতে তুলে দিয়েছে, একজন সিঙ্গেল মানুষ সুস্থভাবে মরতে পারেননি। আত্মহত্যা করেছেন, অনেকের কুষ্ঠরোগী হয়েছে, অনেকে পরিবার, ঘর, সংসার সবকিছু ত্যাগ করে দেউলিয়া হয়ে পড়েছেন, পাগলের মতো, ফকিরের মতো রাস্তায় রাস্তায় ঘুরেছেন। মীর কাসিমের মতো, যিনি বাংলার নবাব ছিলেন, পাগলের মতো সব জায়গায় ঘুরেছেন, ভিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন। এই হলো অপকর্মের ফল। ফলে আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি যারা ধ্বংস করেছেন, আলটিমেটলি তারা সবাই এই যে রোষানল, প্রকৃতির রোষানল,
মানুষের রোষানল, জমিনের রোষানল, আসমানের রোষানল, সব রোষানলের মধ্যে এই মুহূর্তে পড়েছেন। আল্লাহ অনাগত দিনে আমাদেরকে এই ধরনের বিপদ এবং বিপত্তি থেকে রক্ষা করুন, হেফাজত করুন এবং দয়া করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।